ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। উপরে বুঝতে পারছো হেডিং দিয়েছি হিমবাহের ক্ষয়কার্য। আগের দিন আমরা হিমশৈল, ল্যান্ডস্কেপ, হিমবাহ এবং কয় প্রকার হিমবাহ হয়, তার সঙ্গে জেনেছি কি হিমরেখা কি, এই বিষয়গুলো সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট আমরা আগের দিন নিয়েছি। আজকে তার পরবর্তী পার্ট অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্য সম্পর্কে আলোচনা করব। এই হিমবাহের ক্ষয়কার্যে ঢোকার আগে আমাকে জানতে হবে যে হিমবাহ কীভাবে ক্ষয় করে। কীভাবে ক্ষয় করে মানে বলতে চাইছি এইটাই যে কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় করে। আমরা নদীর ক্ষেত্রে দেখেছি যে 5 ভাবে ক্ষয় হয়, ঠিক হিমবাহের ক্ষেত্রেও 3 ভাবে ক্ষয় হয়ে থাকে। কি ক্ষয় হয়ে থাকে না, একটা হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া, একটা হচ্ছে একটা হচ্ছে অবঘর্ষ, একটা হচ্ছে উৎপাটন। এই 3টে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, আমাদের হিমবাহ ক্ষয় প্রক্রিয়া তার সম্পন্ন করে। ঠিক আছে, এই দুটো সম্পর্কে তোমরা আগেই পড়েছো, অবঘর্ষ এবং ঘর্ষণ, এই দুটো সম্পর্কে তোমরা আগেই পড়েছো। শুধু আলাদা হচ্ছে এই উৎপাটন প্রক্রিয়াটা। উৎপাটন প্রক্রিয়া কি, হিমবাহের চাপে কোনো পর্বত গাত্র থেকে, মনে করো এখানে একটা পর্বত গাত্র, এরকম একটা পাহাড় আছে, তার উপর দিয়ে হিমবাহের প্রবাহ ঘটছে, এইভাবে হিমবাহের প্রবাহ ঘটছে। ঠিক আছে, কি হয় পর্বতে হিমবাহের চাপে কি হয়, এই পাহাড়ের বা এই উচ্চ ঢিবির অংশটার যে অংশে, উচ্চ ঢিবির এক পাশের অংশ থেকে কি হয় যে সেখানকার শিলাখণ্ডগুলি খুলে খুলে চলে আসে। ধরো এটা যদি কোনো একটা ঢিবি হয়, এখানকার কি হবে, এই যে সাইডগুলো অর্থাৎ এই পাশের যে পাড়টা রয়েছে, এই পাড়ের কিছুটা অংশ কি হবে, শিলাগুলো খুলে খুলে এই পর্বতের বা এই উঁচু ঢিবির গা থেকে খুলে খুলে এসে এই জায়গায় জমা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে খুলে এসে এখানে জমা হয়ে যাবে। আর একটু ভালো করে বলি, এটার একটা, যখন আমরা হিমবাহের ক্ষয়কার্য পড়বো তখন সেখানে জানবো একটা প্রক্রিয়া আছে রসায়নে, সেখানে আরো ভালো করে এই জিনিসটা ব্যাখ্যা করা করা যাবে। ধরো সাপোজ এই একটা টানেল আছে, এর মধ্য দিয়ে, বা এটা একটা হিমবাহ বইছে, এর মধ্য দিয়ে কি আছে, হিমবাহের এখানে একটা উঁচু মতন ঢিবি আছে। এই ঢিবিটার উপর থেকে হিমবাহ যখন বইবে, হিমবাহের এটা দিক যখন বইবে কি হবে, ঠিক যেদিকে ধাক্কা মারবে তার বিপরীত প্রান্তে কি হবে, এই সাইডে ফাটলের সৃষ্টি হবে, এরকম ফাটলের সৃষ্টি হবে। ফাটলের সৃষ্টি হয়ে সেই জায়গায় শিলাখণ্ডগুলি খুলে বেরিয়ে এসে এইখানে এই উঁচু ঢিবির গায়ে এরকম করে জমা হবে। এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় উচ্চ ঢিবির গা থেকে বা পর্বতের গা থেকে কি হয়, যে ছোট ছোট বোল্ডার বা নুড়ি পাথর যখন খুলে চলে আসে, তখন তাকে আমরা বলছি উৎপাটন প্রক্রিয়া। আশা করি তোমাদের বোঝা গেছে উৎপাটন প্রক্রিয়াটা কি। ঠিক আছে, বেশ। এখন এই হিমবাহের এই 3টে প্রক্রিয়া, ঘর্ষণ অবঘর্ষ সম্পর্কে জানো। ঘর্ষণটা হচ্ছে যখন নুড়ি কাপড়গুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ লেগে যখন নিচে থেকে ক্ষয় করে, আর অবঘর্ষ প্রক্রিয়া মানে হচ্ছে যে নুড়ি কাপড়গুলো যখন সেই উপত্যকার মধ্যে যখন ক্ষয় করে ঘর্ষণের ফলে, তখন তাকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। নদীতে যেটা পড়েছে থাকবে। বেশ, এবার আমি কিছু ছবি এখানে এঁকে রেখেছি ভূমিরূপের, পরপর আমরা জেনে যাব কোনটা কি ধরনের আমার ভূমিরূপ বা কি নাম। ফার্স্টের যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে কড়ি বা সার্কের ছবি। কড়ি বা সার্ক, এরকম নাম কেন? কড়ি বা সার্ক, এইটা কি হয়, ধরো কোন একটা পর্বত আছে, ধরো এখানে কোন একটা পর্বত আছে, এই পর্বতের এই গা বেয়ে বেয়ে হিমবাহগুলো নামছে। নামার ফলে কি হয়, পর্বতের যে গাটা সেগুলো কি করে, এরকম করে কার্ভ হয়ে এইভাবে একটা কি হয়, একটা পর্বতের ঢাল দেখা গেলো এরকম ছিল, দীর্ঘদিন ধরে নামার পর আস্তে আস্তে এইভাবে ঢালটা অবনতি হতে থাকে। ঠিক আছে,
একটা টাইম আসবে তখন এই কার্ভটা থাকবে না, একদম পুরো এইভাবে ঢালটা হয়ে যাবে। হিমবাহে নামার ফলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করতে করতে এরকম কি হয়, এই পর্বতের যে আগে যে ঢালটা ছিল এই ঢালটা থাকে না আর। এখন বর্তমান দিনে এই ঢালটার সৃষ্টি হয়। এর ফলে কি হয়, এইখানে কিছু হাতল ছাড়া ডেক বা চেয়ারে নেয়। একটা চেয়ারের যদি হাতল না থাকে তো কি হবে, চেয়ারটা দেখতে কেমন হবে? একটা চেয়ার মনে করো যদি হাতল না থাকে, এরকম দেখতে হবে। ঠিক একই রকম ভাবে কি হবে, যখন এইরকম কার্ভের সৃষ্টি হয়, তখন এই যে এরকম কার্ভের সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো, পর্বতের এই বরাবর হিমবাহ নেমেছে, এই বরাবর হিমবাহ নেমেছে এদিকে। এর ফলে কি হবে, একটা গর্তের একটা কার্ভের সৃষ্টি হয়। এই যে এই ধরনের কার্ভের সৃষ্টি হয়েছে, কার্ভের সৃষ্টি হয়ে মাঝখানে কি হয়, মাঝখানে দেখো একটা শিরদাঁড়ার মতন রয়েছে, বুঝতে পারছো? একটা পর্বতের দুধারে যখন এইভাবে হিমবাহটা নামছে, দুদিক থেকে যখন হিমবাহটা নামছে, তখন মাঝখানে একটা ওই জলবিভাজিকা যেমন পড়ে, জলবিভাজিকার মতন এইখানে একটা শৈলশিলা অবস্থান করে। ঠিক আছে, এই যে অবনত অংশ, যে জায়গায় হিমবাহটা নামছে, যে এরিয়াটা জুড়ে এই কার্ভের অংশটাকে, এই অংশটাকে বলা হয় হচ্ছে কড়ি বা সার্ক। ঠিক আছে, হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে হাতল ছাড়া ডেক বা চেহারের ন্যায় পর্বতের উপত্যকা যখন এরকম অবনত আকৃতির ভূমিরূপের সৃষ্টি নেয়, তখন তাকে বলছি আমরা কড়ি বা সার্ক। এই কড়ি বা সার্কের যে অবনত অংশটা রয়েছে এই জায়গাটা বরাবর, সব থেকে অবনত যে অংশ, সেখানে কি হয়, বরফ গলে এখানে জলে পরিণত হয়। এই জায়গায় একটা ছোট ছোট একটা গর্তের সৃষ্টি হয়। যখন বরফ পর্বতের গা থেকে যখন গলে নেমে যায় টোটালটাই, তখন এখানে হ্রদের সৃষ্টি হয়। একে বলা হয় হচ্ছে কড়ি হ্রদ। একে কি বলা হয় না, কড়ি হ্রদ। কড়ি হ্রদ এরকম নাম কেন? এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম। ইংল্যান্ডে কড়ি, অনেক বইয়ে স্কটল্যান্ডও থাকতে পারে, একই ব্যাপার। ইংল্যান্ড বা স্কটল্যান্ডে কড়ি, ফ্রান্সে হচ্ছে সার্ক, ঠিক আছে, নরওয়েতে বন, এরকম করে বিভিন্ন জায়গায় এই কড়ি বা সার্কের আলাদা আলাদা নাম রয়েছে। এই কড়ি বা সার্ক, কতগুলো কড়ি বা সার্ক যখন একই শৃঙ্গতে যে মেশে, দেখো এদের এটা একটা হাতল ছাড়া ডেক বা চেয়ারে নেয় ভূমিরূপ না, এটা একটা হাতল ছাড়া ডেক বা চেয়ারে নেয় ভূমিরূপ। এটাও তাই। এই যে আমি এঁকেছিলাম এখানে যে এরকম একটা অবনত ভূমিরূপ সৃষ্টি হয় এরকম, এর চূড়াটা একই। একে বলা হয় হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কতকগুলো কড়ি বা সার্কের, আবার বলছি, কতকগুলো কড়ি বা সার্কের কি হয়, যখন মাথাগুলো একই জায়গায় গিয়ে জমা হয় বা একই শীর্ষবিন্দু থেকে উৎপত্তি হয়, এই শীর্ষবিন্দু থেকে উৎপত্তি, একে বলা হয় কি, পিরামিড চূড়া। পিরামিড চূড়া। এর আরেকটা নাম আছে, কি নাম বলতো, হর্ন। একে বলা হয় হর্ন। ঠিক আছে, পিরামিড চূড়া বা হর্ন, এটাও কিন্তু একটা ভূমিরূপ। কতকগুলি সার্ক বা কড়ির শীর্ষদেশ মানে এই মাথাটা যখন একই বিন্দুতে মিলিত হয়, যে শীর্ষবিন্দু যদি একই হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি পিরামিড চূড়া। এক বা একাধিক কড়ির মাঝখানে এই যে কড়ি বা সার্ক, এই ভূমিরূপটা, এক বা একাধিক কড়ির মাঝখানে, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয়, এক বা একাধিক কড়ির মাঝখানের অংশটাকে কি বলা হয়, এরিট্রি। কি বলা হয়, এরিটি বা আরেথও বলা হয়। কোনো কোনো জায়গায় এর নাম হচ্ছে আরেথ। এটাকে দুই ভাগেই রাখা যায়, এরিটি বা আরেথ। বোঝা গেল তাহলে কি বললাম? এখানকার মধ্যে তিনটে ভূমিরূপ আছে, দেখো। একটা হচ্ছে কড়ি হ্রদ, যখন হিমবাহ যখন পর্বতের গা বেয়ে নেমে আসে, তখন হাতল ছাড়া ডেক বা চেয়ারের ন্যায় যে অবনত আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে আমরা বলছি কড়ি। ঠিক আছে, এই যে কড়ির হ্রদগুলোর যখন বরফ গলে যায়,
বরফ গলে যে অবনত অংশে জমা হয়ে যায় তাকে বলা হয় কড়িহ্রদ। এখানে একটা জিনিস বোঝার জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে কি না, ধরো এইভাবে এই জায়গাটা আমি শুধু আঁকছি, এই জায়গাটা ধরো এরকম জায়গাটা বটে, ঠিক আছে, এরকম এই জায়গা, এই যে জায়গায় জলটা জমছে সেটা হচ্ছে আমার এই জায়গাটাতে জলটা আমার জমছে। জল জমছে মানে কি, হিমবাহটা গলে বরফটা গলে জলে পরিণত হয়ে এই জায়গাটাতে জমছে। এই কড়ি বা সার্কের তিনটে অংশ থাকে, একটা হচ্ছে মস্তক অংশ, এই অংশটাকে বলা হয় হচ্ছে মস্তক, ঠিক আছে। এই অংশটাকে বলা হয় যেখানে জলটা জমছে, যেখানে কড়ি হ্রদের সৃষ্টি হচ্ছে, সেখানেকে বলা হয় হচ্ছে তোমার অবনত অংশ, অবনত অংশ। আর এই যে এই দিকটা যে উঁচু অর্থাৎ মাথা দিকটা, হ্যাঁ, বা এই তো দেখতে পাচ্ছ এদিকে এই চূড়াটা, বুঝতে পারছো এই চূড়াটা, এদিকে এই চূড়াটা উঁচু না, বুঝতে পারছো, বা এই দিকটাও হালকা উঁচু বলেই কিন্তু জলটা মাঝখানে জমছে, নাহলে কিন্তু জলটা কি বেরিয়ে যেত। বেশ, এই অংশটাকে বলা হয় কি না ঢিবি, উঁচু ঢিবি বা ঢিবি অংশ বলতে পারো, বা উঁচু অংশ, যা খুশি, এটাকে বলা হয় ঢিবি। কতকগুলি কড়ি হ্রদ এর মাঝখানে, এক বা একাধিক কড়ি হ্রদের মাঝখানে যখন কি হয়, যে শৈলশিলাটি অবস্থান করে, হ্যাঁ, বা যে শিরদাঁড়ার মতন অংশ অবস্থান করে তাকে বলা হয় এরিট্রি বা আরেত। আর কি না কতগুলি এরিট্রি, আরো ভালো সংজ্ঞাটা কি হবে না কতগুলি এরিট্রি যখন একই জায়গায় বা একই শীর্ষবিন্দু থেকে উৎপত্তি করছে, যখন একই শীর্ষবিন্দু থেকে উৎপত্তি করছে তখন তাকে বলা হয় হচ্ছে পিরামিড চূড়া। এই জায়গাটাকে বলা হয় পিরামিড চূড়া। আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা নেই, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা আমি কি বলতে চাইছি। বেশ, পিরামিড চূড়া, কড়ি হ্রদ, এরিট্রি এবং আরেথ বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার এটা তাহলে কি ভূমিরূপ গেল, এটা হয়ে গেল কড়ি হ্রদ। সার্ক বা কড়ি। সেকেন্ড হচ্ছে কর্তিত শৈলশিলা। শৈলশিলা মানে কি, শৈলশিলা মানে আমি নদীর ক্ষয়কার্যের সময় বলেছি। কর্তিত শৈলশিলা অর্থাৎ যখন পর্বতের যে কতগুলি পর্বত যখন লম্বাভাবে একইভাবে অবস্থান করে তখন তাকে আমরা শৈলশিলা বলি। যেমন এইভাবে যদি কতগুলি পর্বত পরপর অবস্থান করে, হ্যাঁ, তাকে আমরা কি বলছি, শৈলশিলা। যার শীর্ষদেশগুলি একই রকম হয় তাকে আমরা বলছি শৈলশিলা। যখন পর্বতের শৈলশিলাগুলি, পর্বতের যে শৈলশিলা বুঝতে পারছো, এই যে শৈলশিলা, এই শৈলশিলাগুলি কি হয়, যখন হিমবাহের গতিবেগ প্রচন্ড বেশি হয় তখন উপত্যকা বরাবর যে আমাদের এই হিমবাহ থাকে, পার্বত্য হিমবাহ থাকে, সেই পার্বত্য হিমবাহ কি হয় উপত্যকা বরাবর প্রচন্ড স্পিডে নামার কারণে এই যে আমাদের শৈলশিলা থাকে, সেই শৈলশিলাগুলো কি হয় কেটে বেরিয়ে যায়। ঠিক যেন মনে হয় কেউ শৈলশিলাটাকে কেটে দিয়েছে। করাত দেখেছো, করাত, যেমন গাছ কাটার যে করাত হয়, সে করাত যখন কাটলে গাছের যেমন একটা প্লেন একটা যে সারফেসটা পাওয়া যায় গদিটার, ঠিক একই রকম ভাবে এই যখন হিমবাহ প্রবাহ ঘটে তখন ঠিক মনে হয় এই যে এই দেখতে পাচ্ছি লাল লাল অংশগুলো, এগুলো হচ্ছে হিমবাহটা কেটে পুরো নামিয়ে দিয়েছে। ঠিক যেমন আয় আকৃতি উপত্যকার সময় এরকম করে নদীটা যেমন কেটে নামিয়ে দেয়, হুম, নদীটা যেমন তার উপত্যকাকে এইভাবে সোজাভাবে এরকম করে কেটে যেমন নামিয়ে দেয়, আয়াকৃত খাড়া দেওয়ালের সৃষ্টি হয়, ঠিক একইভাবে এই কর্তিত শৈলশিলার ক্ষেত্রে হিমবাহ একদম কেটে নামিয়ে দেয়। কর্তিত মানেই হচ্ছে কেটে দেওয়া। যখন হিমবাহ প্রবাহের সময় যখন কি হয় পার্বত্য হিমবাহ মিলে আর কি, যেটা তোমার পাদদেশ ইয়ে রয়েছে, হিমবাহ রয়েছে, সেই হিমবাহটা কি হয় যখন বয়ে যায়, যখন যখন উপত্যকা বরাবর বয়ে যায় তখন কি হয় এই শৈলশিলাগুলোকে কেটে প্রবাহিত হয়ে যায়। এই জন্য তাকে বলা হয় হচ্ছে কর্তিত শৈলশিলা। কর্তিত শৈলশিলা। নেক্সট ভূমিরূপ হচ্ছে হিমদ্রোণী। ঠিক আছে, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। এতদিন আমরা নদীতে আয় আকৃতির উপত্যকা পড়েছি, ভি আকৃতির উপত্যকা পড়েছি। এখন হিমবাহের ক্ষেত্রে উপত্যকার আকৃতিটা চেঞ্জ হয়ে হয়ে যায় কি আয় আকৃতি।
ইউ আকৃতি। ইউ আকৃতির মানে কেমন হয়? ভি আকৃতি পড়েছো গিরিখাতের ক্ষেত্রে, আই আকৃতি পড়েছো শুষ্ক অঞ্চলে, যখন পার্বত্য অঞ্চলে যখন শুষ্ক অঞ্চল হয় যদি সেটা, তাহলে কি হবে, নদী আয় আকৃতি ভূমি সৃষ্টি করে। আর ঠিক একইভাবেই আমাদের হিমবাহ কি হয়, এরকম ইউ আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে বা উপত্যকা সৃষ্টি করে। এই উপত্যকাটা একটা টাইম কোন একটা নদীর ছিল, সেই টাইমে এটা এরকম ছিল। এই ডটটা ধরে নাও পুরাতন নদী উপত্যকা। যখন হিমবাহের তো ওজন প্রচুর হয়, যখন এই উপত্যকার মধ্য দিয়ে যখন কি হয়, হিমবাহ প্রবাহ ঘটে, এই হিমবাহ যখন প্রবাহ ঘটে এই উপত্যকার মধ্য দিয়ে প্রচুর ওয়েটের ফলে এবং প্রচন্ড ওর মানে ক্ষয় করার ক্ষমতার ফলে এরকম ইউ আকৃতির একটা উপত্যকা সৃষ্টি হয়। যেটা আগে পুরাতন নদী উপত্যকা ছিল, সেটা দেখা গেল কি একটা আয় আকৃতির বা ভি আকৃতির উপত্যকা ছিল। সেই আকৃতিটা হিমবাহের প্রবাহের ফলে কি হয়, ইউ আকৃতির একটা ভূমিরূপের সৃষ্টি হয়। একে বলা হয় হচ্ছে আমার, কি বলা হয়, ইউ আকৃতির উপত্যকা। ইউ আকৃতির উপত্যকা, ঠিক। বেশ। বা এর আরেকটা নাম হচ্ছে হিমদ্রোণী। হিমদ্রোণী জিনিসটাও তাই, একই জিনিস। এরপর চলে এসো এটাতে, এই ছবিটাতে চলে এসো, এটার পরে এইটা, ঠিক আছে। যখন এরকম ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, হিমবাহের কি হয়, এবার হিমবাহ সব জায়গায় তো একইভাবে প্রেসার দেয় না। সব জায়গায় যে একইভাবে প্রেসার দিত তাহলে একদম একদম গোল মতন এরকম ভাবে হিমবাহটা তৈরি হতো, কিন্তু তা তো নয়। ফলে কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষয় করার ফলে এইরকম ধাপে 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 এরকম ভূমিরূপের সৃষ্টি হয়। এই বুঝতে পারছো, নিচেটা ইউ এর মতন, এই জায়গাটা ইউ এর মতন, এই যে ইউ এর মতন। ঠিক একইভাবে এখানে কি হয়, যে তোমার ধাপে 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 এই ইউ আকৃতির যে মেন উপত্যকা, সেটার দিকে উপত্যকাটা তখন নেমে এসছে, বুঝতে পারছো, নেমে এসছে। এই যখন এরকম ধাপে ধাপে সৃষ্টি সৃষ্টি হয়, তাকে বলা হয় হচ্ছে হিমশিরি, ঠিক আছে। হিমশিরি, এই যে সিঁড়ির মতন, বুঝতে পারছো, সিঁড়ির মতন, এগুলোকে বলা হয় হচ্ছে হিমশিরি। এগুলো হচ্ছে কি জিনিস, হিমশিরি। হিমশিরি বা হিমসোপান। সোপান শব্দের অর্থই মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। এই হিমশিরিতে বরাবর, হিমশিরির যে অবনত অংশ রয়েছে, এখানেও দেখো এই কড়ি বা সার্কের কনসেপ্টটা চলে আসছে এই জায়গাতে, ঠিক আছে। এই অবনত অংশ রয়েছে, এইখানে কি হয়, অনেক সময় বরফগুলো, যে সমস্ত বরফগুলো থাকে, হিমবাহ অপসারণের পর দেখা যায় কি, যে এই বরফগুলো এখানে যেগুলো জমেছিল, সেই বরফগুলো আস্তে আস্তে গলে এখানে জলে পরিণত হয়। এখানে ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদগুলোকে বলা হয় হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। কি বলা হয়, প্যাটার্ন স্টার বলতে পারো, প্যাটার্ন নস্টার বলতে পারো, যা খুশি, ঠিক আছে। এই হ্রদগুলোকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। এগুলোকে বলা হয় হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ বা প্যাটার্ন নস্টার হ্রদ, যা খুশি। বেশ। এই যে এই ধরনের, এই যে বরফগুলো, এই যে হিমশিরির যে, তাহলে কি বলবো, যদি বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ কাকে বলে, বলবো কি, যা, যে হিমবাহের হিমশিরিতে যে বরফ গলে যে ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়, তাকে বলা হয় হচ্ছে প্যাটার্ন নস্টার হ্রদ। এটা কি হয়, কিন্তু এটা এটা কিন্তু এই হিমদ্রোণীর মধ্যেই তৈরি হয়। এই অংশটাকে বলা হয় হচ্ছে হিমদ্রোণী, এই অংশটা, এটা হচ্ছে হিমদ্রোণী। এই অংশটাকে, এটা এইভাবে না লিখে এইভাবে লিখি এটাকে, ঠিক আছে। এটা হয়ে গেল হিমদ্রোণী। এই অংশটাকে বলা হয় আমার হিমদ্রোণী, ঠিক আছে। এই অংশটা হিমদ্রোণী, অবনত যে ইউ আকৃতির অংশ হিমদ্রোণী। এটা হয়ে গেল ইউ আকৃতির উপত্যকা। ওই যে আমি তখনই বললাম যে কি হিমদ্রোণীও বলা হয়, এই কারণটা হচ্ছে এইটা, যে এই যে এটাকে বলা হয়, এই হ্রদগুলোকে বলা হয় প্যাটার্ন নস্টার হ্রদ, এবং এই লাস্টের যে ইউ আকৃতির যে উপত্যকাটা সৃষ্টি হয়, এটাকে বলা হয় আমার হিমদ্রোণী।
বেশ, নেক্সট যে ভূমিরূপটা এটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় টিকাও আসে। ঝুলন্ত উপত্যকা কি সে নিয়ে টিকাও আসে, তো খুব ইম্পর্টেন্ট একটা ভূমিরূপ। ঠিক আছে, তো আজকে সেটা মন দিয়ে দেখো। দেখা যাচ্ছে কি প্রধান একটা হিমবাহ আছে, দাঁড়াও ছবিটা ইনকমপ্লিট হয়ে আছে। এটা একটা উপত্যকা, পর্বতের উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা। এই যে তার জন্য আগে আমি এখানে হিমদ্রোণীটা পড়ে দিলাম, বা ইউ আকৃতির উপত্যকাটা আগে আমি পড়ে দিয়েছি। দেখতে পাচ্ছি হিমবাহ উপত্যকা। এই হিমবাহ উপত্যকা বরাবর একটা হিমবাহ আসছে এইভাবে, এই একটা হিমবাহ আসছে। নিচে দেখো আরেকটা উপত্যকা, বুঝতে পারছো এটা আরেকটা উপত্যকা। এই উপত্যকা বরাবর আরেকটা হিমবাহ কিন্তু এই পাশ থেকে এই পাশে চললো। এই হিমবাহটা এই পাশ থেকে এই পাশে চললো, এগুলো এই পাশে চললো, এগুলো উপর থেকে নিচে নামছে, আর একটা এই পাশ থেকে এই পাশ চললো। এখন যখন এরকম সিচুয়েশন হয়, আমরা নদীর ক্ষেত্রে পড়েছি যে একটা হয় প্রধান নদী এবং একটা হয় তার উপনদী। যখন প্রধান নদীর সঙ্গে আরো উৎস অঞ্চল থেকে আরো ছোট ছোট নদী এসে মেশে তাকে বলা হয় তার উপনদী, আমরা পড়েছি। ঠিক একই রকম কনসেপ্ট, যখন প্রধান হিমবাহ যখন বয়ে চললো তার সঙ্গে যখন ছোট ছোট আরো হিমবাহ এসে যোগ দেয়, ঠিক উপনদীর মতন। উপনদীর যা ভালো করে কনসেপ্ট পাও, এখানে মনটা ভালো করে দাও, হ্যাঁ ফোকাস দাও একটু। কি হয়, যখন প্রধান হিমবাহ রয়েছে, এই প্রধান হিমবাহের সঙ্গে যখন বয়ে চললো তখন তার মানে অন্য একটি উপত্যকা থেকে যখন আরো ছোট ছোট হিমবাহ এর সঙ্গে কি হয় এসে যুক্ত হচ্ছে, এখানে এর সঙ্গে এসে এই জায়গায় যুক্ত হচ্ছে। হুম, এর সঙ্গে এসে যখন ধরো এই জায়গায় যুক্ত হয় তখন তাকে বলা হয় কি, যে ঝুলন্ত উপত্যকা। তখন তাকে কি বলা হয় না, ঝুলন্ত উপত্যকা বলা হয়। আবার বলছি, যখন প্রধান হিমবাহের সঙ্গে, এটা হলো প্রধান হিমবাহ, এই যেটা এদিকে যাচ্ছে প্রধান হিমবাহ আমার, ঠিক আছে, যেটা ইস্ট থেকে ওয়েস্ট, এটা পূর্ব ইস্ট, এটা ওয়েস্ট, ইস্ট থেকে যেটা ওয়েস্টে যাচ্ছে সেটা হচ্ছে প্রধান হিমবাহ, এবং যেটা নর্থ থেকে যেটা সাউথের দিকে আসছে, ধরো এটা সাউথ দিকে আসছে, সেটা হচ্ছে আমার উপহিমবাহ। তাহলে এই প্রধান হিমবাহ যখন উপহিমবাহ গুলি কি হয়, যে প্রধান হিমবাহের সঙ্গে এসে মেশে, এবং যেন দেখে মনে হয় যে উপহিমবাহগুলি প্রধান হিমবাহের ওপরে ঝুলছে, উপহিমবাহগুলি প্রধান হিমবাহের ওপরে ঝুলছে, ঝুলছে, এই যে ঝুলছে এখানে। হুম, একে বলা হয় হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি, বলা হয় না ঝুলন্ত উপত্যকা। এগুলোকে বলা হয় হচ্ছে ঝুলন্ত উপত্যকা। বোঝা গেল? তাহলে কাকে বলে ঝুলন্ত উপত্যকা, কাকে বলে? যখন প্রধান হিমবাহের ওপরে উপহিমবাহগুলি এসে পড়বে এবং উপহিমবাহগুলি যেন দেখে মনে হয় যে প্রধান হিমবাহের ওপরে ঝুলছে, তাকে বলা হয় হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এরকম ঝুলন্ত উপত্যকার উদাহরণ কি হবে, যে ঋষি গঙ্গার, বদ্রীনাথের কাছে ঋষি গঙ্গার ঝুলন্ত উপত্যকা হচ্ছে আমাদের ভারতের একটি বিখ্যাত ঝুলন্ত উপত্যকার উদাহরণ। বেশ, এর পরবর্তী একটা ভূমিরূপে আসি, সেটা হচ্ছে কি না রসেমতানি। ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে। এর পরবর্তী ভূমিরূপ হচ্ছে রসেমতানি। রসেমতানি মানে কি, এইখানে দেখো এই উৎপাদন প্রক্রিয়াটা খুব ভালো করে কাজ করবে। কি কাজ করবে না, এগুলো তখন পড়লে ঘর্ষণ অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়, এটাও তাই করলে যে অবঘর্ষ প্রক্রিয়ায় কেটে একদম বেরিয়ে নিয়ে চলে যায়, এখানেও ঘর্ষণ প্রক্রিয়া কিছু জড়িত আছে। এখানেও তাই অবঘর্ষ প্রক্রিয়া মেনলি কাজ করছে, মেনলি ম্যাক্সিমাম জায়গায় অবঘর্ষ এবং ঘর্ষণ প্রক্রিয়ায় কাজ করে, ঠিক আছে। এইখানে একমাত্র রসেমতানি এই ভূমিরূপটাতে উৎপাদন প্রক্রিয়া খুব ভালোভাবে কাজ করে এবং অবঘর্ষ।
কিভাবে কাজ করে? কোন একটা হিমবাহের প্রবাহপথে এই অংশটা যেটা দেখছো এটা হচ্ছে কোন একটা হিমবাহের প্রবাহপথ, ঠিক আছে? এই নীলটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক, এই দিক থেকে এই দিকে হিমবাহ প্রবাহ করছে। কি হয়, যখন কোনো একটা উচ্চ মতন ঢিবি অংশ অবস্থান করে তখন সেই ঢিবির সামনের দিক অর্থাৎ এই দিকটা কি হয়, অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়, মসৃণ হয়ে যায়, মসৃণ। অবঘর্ষ প্রক্রিয়ায় এই পাশটা কি হয়, মসৃণ হয়ে যায় একদম। উৎপাটন প্রক্রিয়ায়, ঠিক উৎপাটন প্রক্রিয়ায় কি হয়, ঠিক তার ঢিবির বিপরীত দিকে ফাটলের সৃষ্টি হয় এবং এই যে এখান থেকে শিলাখণ্ডগুলি বেরিয়ে বেরিয়ে এই ঢিবির নিচেতে এসে জমা হয়। এই যে দেখতে পাচ্ছ ঢিবির নিচেতে এসে শিলাখণ্ডগুলি বেরিয়ে বেরিয়ে জমা হয়েছে, একে বলা হয় হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। এবং এই ধরনের যখন এইরকম যখন কোনো একটা উচ্চ ঢিবির একটা অংশ মসৃণ হবে এবং আরেকটা অংশ এরকম এবড়ো খেবড়ো টাইপের হবে, সেখানে পাথর বোল্ডার পড়ে থাকবে, সেখানকার ঢিবি থেকে ফাটল সৃষ্টি হবে এবং ফাটল থেকে পাথর বোল্ডারগুলো বেরিয়ে পড়ে থাকবে, তখন তাকে আমরা এই ধরনের ভূমিরূপকে বলছি আমরা হচ্ছে রসে মোতানে, ঠিক আছে? রসে মোতানে ভূমিরূপ। এই গেল মেন কিছু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আজকে এখনো দু তিনটে বাকি, যেমন হচ্ছে তোমার ধরো ক্র্যাক বাটিল, হ্যাঁ, তারপরে সঞ্চয় কার্যে, এখন সঞ্চয় কার্য তো হাতে দিনে, এখন ওটাই বাকি। তো আরো কিছু বিশেষ বিশেষ ভূমিরূপ আছে, হ্যাঁ, হিমশিরি বললাম। প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দর করে বলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যদি বুঝতে না পারো ভিডিওটি আবার দেখো, হ্যাঁ, এবং যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো। কর্তিত শৈলশিলা কিভাবে সৃষ্টি হয়, ইউ আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, এটা কিন্তু কোনো একটা কালীন নদী উপত্যকা ছিল, সেই নদী উপত্যকা ক্ষয় করতে করতে কিন্তু এরকম ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। প্যাটার্নস্টর হ্রদ কি, হিমদ্রোণী কি, রসমতানি কিভাবে সৃষ্টি হয় এবং ঝুলন্ত উপত্যকা কাকে বলে, খুব মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভূমিরূপ আজকে আমরা আলোচনা করলাম। পরের দিনে আমরা নেক্সট কিছু আরো সুন্দর সুন্দর ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এগুলি রিভাইজ করো। অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।